হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা বেশ কিছুজন জানাচ্ছিলে যে নতুন যে রিক্রুটমেন্ট যেটা 2025-এ হতে চলেছে, তো সেখানে একাডেমিক কি কোনো পরিবর্তন হবে? অর্থাৎ এই যে মাধ্যমিকে 5 থেকে উচ্চ মাধ্যমিকে 10, আর যে ট্রেনিং কোয়ালিফিকেশন বর্তমান যেহেতু ডিএলএড, তো সেখানে 15 থাকবে, টেটের ক্ষেত্রে 5 থাকবে, ইন্টারভিউতে টোটাল 10 থাকে, ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্ট টোটাল 10। তো এই আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা থাকে সেখানে 5, এই টোটাল 50। তো আউট অফ 50-তে কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়। তো এই যে বিষয়টা, যেটা আমরা গত রিক্রুটমেন্ট 2022-এর যে রিক্রুটমেন্ট, তো সেখানেও 2016-র যে রুলস, তো সেই অনুযায়ী রিক্রুটমেন্ট কিন্তু হয়েছে। তাহলে পরবর্তীতে 2025-এ যে রিক্রুটমেন্ট হবে, তো সেখানে এই 2016-র যে প্রাইমারি রিক্রুটমেন্ট যে রুলস, তো সেটাই কি থাকবে নাকি পরিবর্তন হতে পারে? তো দেখো, এটা বলতে গেলে আমাকে একটু অতীতে যেতে হবে। একটু অতীত মানে 2022-এর যে রিক্রুটমেন্ট যখন শুরু হয়েছিল, দেখো তখন কী ঘটনা ঘটেছিল। দেখো 2022-এ যখন রিক্রুটমেন্ট শুরু হয়, তো তারপরে যারা মোটামুটি আগের, যাদের অ্যাকাডেমিকটা অনেকটা লো, বা যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনেকটা আগের, বিশেষ করে 2006 ওই সব সময়ে, তো তখনকার কিছু ক্যান্ডিডেট, তো তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেন। তৎকালীন বিচারক ছিলেন, সিঙ্গেল বেঞ্চের বিচারক ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। তো তার এজলাসেই কিন্তু মামলাটা হয়েছিল। তবে তখন যারা মামলাকারী ছিলেন, তো তাদের পক্ষ থেকে বলা হয় যে তাদের যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের অনেকটা আগের, তো সেই ক্ষেত্রে তারা বর্তমান যে নাম্বার ডিভিশন, বর্তমান যেভাবে স্কোর বেশি হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে, একাডেমিক পরীক্ষাতে, তবে সেই জায়গায় কিন্তু তারা পিছিয়ে যাচ্ছেন, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই জায়গাগুলোতে তারা পিছিয়ে যাচ্ছেন। তো অবশ্যই তাদের এইটা নিয়ে একটা সমতা আনার জন্য কিছু একটা ব্যাপার করতে হবে। তো যাই হোক, তো পর্ষদকে তখন এই বিষয়টা নিয়ে বিচারক বলেন ভাবনা চিন্তা করার জন্য। তারপরে শেষমেশ একটা মৈত্র কমিটি, কোর্টের নির্দেশেই মৈত্র কমিটি তখন কিন্তু গঠিত হয়েছিল। তো অনেকটা সময়, প্রায় আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না, তবে 1-2 মাস পরে মৈত্র কমিটি কিন্তু একটা রিপোর্ট দিয়েছিল যে কীভাবে একটা সাম্যতা আনা যায় নতুন এবং পুরনোদের মধ্যে, যেন কোনো প্রকার বৈষম্য না থাকে। তবে যে রিপোর্টটা পেশ করা হয়েছিল মৈত্র কমিটির পক্ষ থেকে, পর্ষদ কিন্তু সেটা মানেনি। পর্ষদ কিন্তু সেটা ডিনাই করে। তো পর্ষদ ডিনাই করলে মৈত্র কমিটির যে রিপোর্ট, তো সেটা কিন্তু আর কার্যকরী হয়নি। আর এ প্রসঙ্গে আরেকটা কথা আমি বলে রাখি, দেখো, যদি কোনো একটা রুলস যদি পরিবর্তন করতে হয়, তাহলে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন, তো সেই নোটিফিকেশনের আগেই কিন্তু সেই রুলসটাকে বলে দিতে হবে। আমি একটা রেফারেন্স যদি টানি, তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। দেখো, কোনো একটা খেলা, তো সেই খেলা যখন শুরু হয়, মানে শুরু হওয়ার পরে কিন্তু আমরা সেই খেলার নিয়মকানুনগুলো আমরা কাউকে বলি না, ঠিক আছে? তো আমরা সাধারণত খেলাটা শুরু হওয়ার আগে আমরা বলে দিই যে এই খেলার নিয়মকানুন এটা, তারপরে কিন্তু খেলাটা শুরু হয়। তো এখানে 2022-এর যে রিক্রুটমেন্ট যখন শুরু হয়েছিল, তখন ব্যাপারটা কী হয়েছিল, আগে কিন্তু নোটিফিকেশান বেরিয়ে গেছিলো 2022-এর 29শে সেপ্টেম্বর খুব সম্ভবত নোটিফিকেশান বেরিয়ে গেছিলো, কিন্তু তারপরে মামলা কিন্তু দায়ের হয়েছিল। তো যেহেতু এখানে সেরকম ব্যাপার হয়ে গেল যে খেলা শুরু হয়ে গেছে আগে, পরে কিন্তু খেলাতে নিয়ম বলা হচ্ছে, তো এমন একটা প্রসঙ্গ কিন্তু হিয়ারিংয়ের সময় উঠে আসে। তো যাই হোক, তো যেহেতু এটা নিয়ম মাফিক হয়নি, তো সেই কারণেও এই কেসটা, একাডেমিক মামলা যেটা ছিল, তো এটাও কিন্তু অনেকটা গুরুত্ব হারায়। তো যাই হোক, আর একটা মৈত্র কমিটি যেহেতু একটা রিপোর্ট পেশ করেছিল যেন একটা সাম্যতা আনা যায় নতুন এবং পুরনোদের মধ্যে, তবে যেহেতু সেটা পর্ষদ মানেনি, সেটা কিছু করার নেই, কারণ পর্ষদ তো নিয়োগকর্তা। এখন পর্ষদ যদি না মানে, তাহলে তো কোনো কিছুই করা যাবে না, আর কোর্ট কিন্তু সেটা চাপিয়েও দিতে পারবে না, কারণ বিষয়টা তখন সেরকমই হয়েছিল। তো যাই হোক, তো সেই মৈত্র কমিটির রিপোর্ট সেটা কিন্তু আর মানেনি। মৈত্র কমিটির রিপোর্ট ছাড়াই 2016-র যে রিক্রুটমেন্ট যে রুলস, প্রাইমারি রুলস, তো সেই অনুযায়ী কিন্তু পর্ষদ রিক্রুটমেন্ট করে। তো যাই হোক, আমি বিষয়টা একটু জানিয়ে দিলাম। তো দেখো, এখন বর্তমান যে পরিস্থিতি রয়েছে, তো এখানে দাঁড়িয়েও এখনও পর্যন্ত কিন্তু পর্ষদ কোনো প্রকার এই যে রুলস, সেটাকে কিন্তু পরিবর্তনের কোনো খবর নেই।
দেখো, পর্ষদ কিন্তু কখনোই চাইবে না পরিবর্তন করতে, কারণ পরিবর্তন করা মানে অনেক ঝামেলা। সেটা আবার মন্ত্রিসভায় পাস হতে হবে, তারপরে একটা গেজেট আবার নতুন করে তৈরি হবে। এটা কিন্তু অনেকটা সমস্যা। আর পর্ষদ চাইবে যে রুলস রয়েছে তো সেটাতেই নিয়োগ করতে। তো আশা করা যায় এটাই থাকবে, এবং এই যে গেজেট যেটা রয়েছে 2016, তো এটা অনুযায়ী কিন্তু নতুন রিক্রুটমেন্ট আবার হবে। তো যাই হোক, তো এটা তোমরা যারা বলছিলে যে একাডেমিক পরিবর্তন হবে কিনা, দেখো একাডেমিক পরিবর্তন হবে কি না হবে সেটা কিন্তু পর্ষদের উপর নির্ভর করছে। আর এটাতে আমি বলছি, পর্ষদের কিন্তু এটাতে কোনো প্রকার মাথা ব্যথা নেই। যাই হোক, তো আশা করা যায় একাডেমিক আগে যেটা ছিল, এখন যেটা বর্তমানে আছে, তো সেটাই কিন্তু থাকছে, আপাতত পরিবর্তিত হচ্ছে না। 2016 যে রুলস, তো এটাতেই কিন্তু নতুন নিয়োগ হতে চলেছে। তো এখানেও আরেকটা বিষয় যেটা বলি, যেহেতু বর্তমান পুরনোদের থেকে নতুনদের সংখ্যাটা কিন্তু বেশি রয়েছে। 2014 বা 2017 যেসব ক্যান্ডিডেট, তো 17 ক্ষেত্রে যদি ধরি, ম্যাক্সিমামটাই কিন্তু চাকরি পেয়ে গেছে। আর 2014 কিন্তু প্রায় সবই পেয়ে গেছে, অল্প কিছু হয়তো বাকি রয়েছে। তবে 2022-এর যে রিক্রুটমেন্ট, তো এখানেও কিন্তু ম্যাক্সিমাম চাকরি পেয়ে গেছে। তবে 2016-র যে রিক্রুটমেন্টের রুলস, তো এটাই যদি বলবৎ থাকে, তবে সেক্ষেত্রে হয়তো হতে পারে, অনেকে হয়তো ভাবতে পারে যে না, যারা আগের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছে, তো তারা কিন্তু একাডেমিকের দিক থেকে কিছুটা পিছিয়ে পড়বে। তো দেখো, তো এইভাবে পিছিয়ে পড়া বলতে এটাতে কিন্তু অনেক বেশি পিছিয়ে পড়ে না। তোমরা নিজেরাও যদি দেখো, ম্যাক্সিমাম হয়তো মোটামুটি 2.5 বা সেটা ম্যাক্সিমাম 3 হতে পারে। যদি খুবই লো থাকে তাহলে সেটা ম্যাক্সিমাম কিন্তু 2-3 নম্বরের ফারাক হয়ে যায়। এবার আর এখানে কিন্তু আমি একটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এখানে তুলে ধরছি, যেটা আমি লক্ষ্য করলাম। তোমরা যদি 2022-এর যে ফাইনাল যে মেরিট লিস্ট, স্টেট ওয়াইড যে মেরিট লিস্ট, তো তোমরা যদি সেটা লক্ষ্য করো, তো সেখানে দেখবে যাদের বয়সটা মোটামুটি 30 পার করে গেছে, বা 35, একদম 35-এর দোরগোড়ায়, তো এমন ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা মোটামুটি 30 প্লাস মানেই, তাদের ক্ষেত্রে দেখবে ইন্টারভিউর নম্বরটা কিন্তু যথেষ্টই দিয়েছে, অনেকটাই কিন্তু বেশি দিয়েছে। কারণ অন্যান্যবার ইন্টারভিউতে তো অবশ্যই দুর্নীতি হয়, ডিপিএসসিতে ইন্টারভিউ হয়, সেখানে স্বজন পোষণের ব্যাপারগুলো থাকে। তবে এবার এপিসিতে যে সিস্টেম, ইন্টারভিউ যে সিস্টেম চালু হয়েছে 2022-এর রিক্রুটমেন্ট থেকে, তো এটা কিন্তু বেশ ভালো। তো এখানে কোনো প্রকার সেই স্বজন পোষণের ব্যাপারটাও থাকে না, এবং ইন্টারভিউর ক্ষেত্রে যেসব প্রপার গাইডলাইন্স, তো সেগুলো কিন্তু একদম প্রপারলি মেনটেন করা হয়। কারণ এর আগে আমরা শুনতাম যে যাদের বয়সটা বেশি, তো তাদেরকে কিন্তু একটা অগ্রাধিকার দেওয়া হয়, তাদের নম্বরটা কিন্তু একটু বেশি থাকে। তো সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা গেছে, সব কিছু কিন্তু বিষয়গুলো মেনটেন করা হয়েছে 2022-এর যে রিক্রুটমেন্ট সেখানে। তো এটা অবশ্যই একটা গুড সাইন। তো যাদের যে একাডেমিক একটু কম রয়েছে, আর কম থাকা মানে সেটা স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে, তারা ম্যাক্সিমামটাই আগের পুরানো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা আছে। তো আশা করা যায় তারা ইন্টারভিউ দিলে তারা কিন্তু খুব বসে থাকবে না, এটা কিন্তু আমি জোর গলায় বলতে পারি। তো এই 2022-এর যে মেরিট লিস্ট, তো সেই মেরিট লিস্ট কিন্তু তারই প্রমাণ। তো আমি সেগুলো থেকেই বলছি, কিন্তু পুঙ্খানুপুঙ্খ দেখেছি মেরিট লিস্টটা, তো সেটা ধরেই আমি কথাটা বলছি। একাডেমিক থাকলো কি গেল সেটা না ভেবে তোমরা ধীরে ধীরে ইন্টারভিউয়ের যে প্রস্তুতি সেটা শুরু করে দাও, তোমাদের অবশ্যই ভালো কিছু হবে খুব শীঘ্রই। ধন্যবাদ।